হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, চম্পা আপনি কি শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানান তো। হ্যালো চম্পা শুনতে পাচ্ছেন? একটু কথা বলে অথবা চ্যাট বক্সে একটু কনফার্ম করেন যে শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ? শোনা যাচ্ছে কিনা? খুবই সরি টেকনিক্যাল স্যার শোনা যাচ্ছে। জি টেকনিক্যাল স্যার, শোনা যায়। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টেকনিক্যাল একটু সমস্যা হয়ে গেছিল, এজন্য একটু দেরি হয়ে গেছে, প্রায় 15 মিনিট দেরি হয়ে গেছে, হ্যাঁ? কোনো সমস্যা নেই, আমরা প্রয়োজন হলে আমরা একটু বেশি সময় নিয়ে কভার করে ফেলবো। আজকে আমরা কোন অধ্যায়ের কোন চ্যাপ্টার বা কোন টপিক আলোচনা করব সেটা কি জানো তোমরা? আচ্ছা, লাইয়াকে চিনি, মেহজাবিন আক্তারকে চিনি, নাফিজা, নাফিজাকে নতুন দেখতে পাচ্ছি। নাফিজাও কি নতুন আজকে আমার ক্লাসে? আচ্ছা, তাবাসসুমকে চিনি, তাশরিফাও আগে ক্লাস করছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা বোধহয় একটু টেকনিক্যাল ইররের কারণে তোমাদের বোধহয় জয়েন করতে সমস্যা হয়েছে, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা ইনশাল্লাহ আজকে যে টপিক, কি টপিক বলো তো, আমরা কি আলোচনা করবো আজকে? তার মধ্যযুগে বাংলা রাজনৈতিক ইতিহাস। আচ্ছা, নাফিজা, ক্যামেরা হচ্ছে, আমরা মূল আলোচনার টপিকে যাই, ক্যামেরাটা ইস্যু না, হ্যাঁ ঠিক আছে। 6 চ্যাপ্টার, হ্যাঁ ঠিক আছে, 6 নম্বর চ্যাপ্টার আমরা কভার করব। মেহজাবিন, থ্যাংক ইউ। আচ্ছা, নাফিজা ক্যামেরার কথা বলছিল, ক্যামেরাটা হচ্ছে জরুরি না, হ্যাঁ আমরা ক্লাসে যাই, মূল ক্লাসে আমরা চাই। ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়টার নাম কি? যে মধ্যযুগে, মধ্যযুগে বাংলার কি জানি টপিকটার নাম ছিল? মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস। হ্যাঁ, তার উপর স্যার মধ্যযুগে একটু বাংলার জানান। রাজনৈতিক ইতিহাস, সেটা আমরা জানবো, তাই না? মধ্যযুগে রাজনৈতিক, বাংলার রাজনৈতিক ইতিহাস, মধ্যযুগটা বলতেই কিন্তু আসলে মুসলিম শাসনকেই বোঝায়, ঠিক আছে? তো মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস তার মানে হচ্ছে এমন একটি যুগের ইতিহাস আমরা আলোচনা করব যেখানে হচ্ছে কি, যে মুসলমানদের ইতিহাসটা জড়িত আছে সেই জায়গাতে, তাই না? এবং এই অধ্যায়ের উপরে, অর্থাৎ মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস, সেটার উপরে আমরা ইতিমধ্যেই আরেকটি ক্লাস নিয়েছি। সেটা কি তোমাদের মনে আছে? মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাসের উপরে আমরা ইতিমধ্যে আরেকটি ক্লাস নিয়েছি। সেই ক্লাস জি সম্পর্কে স্যার, আমি তোমাদের মনে আছে স্যার কতটুকু কভার করছিলাম আমরা? স্যার স্যার আমি দেখছি রেকর্ড ক্লাস। আচ্ছা, রেকর্ড। আচ্ছা, তুফাইল, সামহাও তোমার বাড়ি কি সিলেটের ওইদিকে আশপাশে কোথাও? জি স্যার, কোথায়? সুনামগঞ্জ। হ্যাঁ, সুনামগঞ্জ। সুনামগঞ্জ, ওকে, আইসি, আমি ধরতে পেরেছি তোমার ভয়েস শুনে। ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, বই থেকে পড়াবা মেহজাবিন, তোমরা গতদিন বলছিলা যে স্লাইড থেকে বইগুলা তোমরা একটু বেশি বুঝো, সে কারণে আমি হচ্ছে বইটাকে আজকে দাগিয়ে নিয়ে আসছি এবং ক্লাসে আমরা আরো ডিটেলসে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এবং ক্লাস শেষে আমরা হচ্ছে ক্লাসের যে আলোচনা টপিক যেগুলা লেকচার সেই সেটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এক্সামে আসছিল নাফিজা, মানে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাসটা এক্সামে আসছিল, কোন এক্সামে আসছিল? ওকে মেহজাবিন, তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা, নাফিজা বলো তো এটা কোন এক্সামে আসছিল? আচ্ছা, তোমরা হচ্ছে চ্যাট বক্সে যখন কথা বলো ওইটা হচ্ছে আমাকে বারবার যে দেখতে হয় আর কি, হ্যাঁ। হ্যাঁ, শুক্রবারে হচ্ছে এক্সাম ছিল হয়তো তোমাদের, হ্যাঁ এটা আমরা পড়াইছিলাম। ওই চ্যাপ্টারটা একটু লম্বা, তো তো সেক্ষেত্রে আমরা যতটুকু পড়িয়েছি সেখান থেকে তোমাদের প্রশ্ন এসেছে। বাকি কিন্তু আরো অনেক জায়গা রয়েছে, ঠিক আছে, এখানে কয়েকটা রাজনৈতিক বংশ আছে, সেগুলা নিয়ে আমরা পড়াশোনা করব। তারপরে আজকেও আমাদের শেষ হবে না, আমরা আরো একটি ক্লাস করব এই চ্যাপ্টারের উপরে, কারণ এই চ্যাপ্টারটা অনেক বেশি লম্বা এবং এখানে এদের মাধ্যমে এই চ্যাপ্টারের যে আলোচনা আছে এখান থেকে আসলে বাংলাদেশে বা এই উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা হয়েছিল, তাই না? যার কারণে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটু লম্বা হওয়ার কারণে আমরা একটু বিস্তারিত করবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। শুরু করার আগে, তার আগে বলো, তোমরা যে শুক্রবারে পরীক্ষা দিলা কিংবা এর আগেও বোধহয় আমি টেস্ট নিয়েছিলাম কিনা জানি না, খেয়াল নাই, এবং হচ্ছে তোমাদের হচ্ছে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে লেকচার শিট বা যা ছিল, এগুলার মধ্যে তোমরা কোনো বিষয় নিয়ে কনফিউশনে আছো কিনা বা যেটা বুঝো নাই সেটা আমাকে ক্লাস শুরুর আগে নতুন করে বুঝিয়ে দিতে হবে, এরকম কোনো কিছু আছে কিনা বলো, থাকলে আমরা সেটা সলভ করব, তারপরে নতুন ক্লাসে যাবো আর কি। তো বলো তো কেউ আছে কিনা? ওকে, এক্সাম ইজি হয়েছে, ঠিক আছে।
সবগুলাই পারছো তাহলে মেহজাবিন? হ্যাঁ নাফিজা, বলো তোমার কি কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মেহজাবিন, ভালো করছো তাহলে পরীক্ষা দিয়ে। আচ্ছা, হ্যাঁ নাফিজা, তুমি হচ্ছে আনমিউট করেই কথা বলো আর কি, চ্যাট বক্সে যদি হচ্ছে লিখতে সময় লাগে তাহলে আনমিউট করে কথা বলো, বা তোমার প্রশ্ন কি সেটাও বলো। ঠিক আছে, তুমি তাহলে পরেই প্রশ্ন করিও, তুমি যেহেতু তখন সময় নিচ্ছ। সবাই একটু ইমিডিয়েট রেসপন্স করা ট্রাই করবো আর কি, তাহলে আমাদের অনলাইন যেহেতু সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি হচ্ছে আমাদের এক্সট্রা সময় চলে যায় তাহলে তো আমরা কি হবে, হ্যাঁ। ওকে, আমরা গতদিন পড়েছিলাম এই দে, হ্যাঁ, মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাসটা আমরা পড়ছিলাম, মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস, হ্যাঁ। এই যে 6 নাম্বার অধ্যায়, এই অধ্যায়টা আমরা হচ্ছে পড়ছিলাম। এবং এখানে দেখা একটা কথা বলা আছে, 1204 থেকে 1757 পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ প্রায় 500 550 বছরের ইতিহাস হচ্ছে এই অধ্যায়ের মধ্যে আছে, ঠিক আছে। প্রথমটা ছিল বাংলায় মুসলমান শাসনের সূচনা, সেটা আমরা পড়ছিলাম, দেখছিলাম যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির মাধ্যমে বাংলায় কি মুসলমানদের শাসনের মুসলমান শাসনের সূচনা হয়েছিল, ঠিক আছে। তার কথা ভেবে, না, এটার উত্তর নিরাপত্তার কথা ভেবে হবে না, এটার উত্তর নদীমাতৃক দেশ বলেই হবে, হ্যাঁ। এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তুমি কি নদী নিরাপত্তার কথা ভেবে দিছিলা? এটা নদীমাতৃক দেশ ভেবে। কারণ হচ্ছে ওই যে ইউজ খলজি যিনি ছিলেন, গিয়াসউদ্দিন ইউজ খলজি, বা আমাদের হচ্ছে এই যে বাংলাদেশ বলো কিংবা আমাদের আশপাশে যে দেশগুলো আছে, প্রায় সবগুলাই কিন্তু কি নদীমাতৃক দেশ। এই যে এই কথাটা এখানে আসে, তুমি দেখবা, ঠিক আছে নাফিজা, তুমি আজকেও আমি এটা একটু রিপিট করে দিব, যে এই আনসারটা নিয়ে হচ্ছে একটু কনফিউশন আরো কয়েকজনের আমি দেখছি, সেজন্য আমরা হচ্ছে সেটা একটু কভার করবো, ঠিক আছে। এখানে হচ্ছে যখন হচ্ছে ইনি, হ্যাঁ, গিয়াসউদ্দিন ইয়জ খলজি, যখন দেখো আমি দেখাচ্ছি তোমাদের এখানে এই প্রশ্নের উত্তরটা এখানেই দেখাচ্ছি। গিয়াসউদ্দিন ইয়জ খলজি, দেখো, সুলতান গিয়াসউদ্দিন ইয়জ খলজি, হ্যাঁ, এই যে এই জায়গাতে দেখো, এই যে এই জায়গাটা দেখো যে লখনৌতিতে নদীর তীরে অবস্থিত হওয়ায় ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া ইউজ খলজি বুঝতে পেরেছিলেন যে শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ সম্ভব না। বাংলা শাসন বজায় রাখতে বাংলা শাসন বজায় রাখতে হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল। তাই বলা যায় যে বাংলায় মুসলমান শাসকদের মধ্যে ইউজ খলজি নৌবাহিনী গোড়াপত্তন করেছিলেন। বুঝতে পারছো নাফিজা, যে তিনি কোন কারণে এদেশে এসে মনে করলেন যে নৌবাহিনী লাগবে, তার শুধু যে আদার্স সৈন্য যেটা আছে, অশ্বারোহী মানে ঘোড়ার বাহিনী সহ অন্যান্য সৈন্য যেটা আছে, সেটা দিয়ে হচ্ছে কি তার রাজ্য পরিচালনা সম্ভব হবে না। কারণ এখানে এই দেশটা হচ্ছে কি নদীমাতৃক দেশ, যার কারণে তাকে কি করতে হবে, নদীমাতৃক দেশের জন্য নৌবাহিনী অপরিহার্য, সেটা চিন্তা করে তিনি কি করছিলেন, নদীমাতৃক দেশ চিন্তা করে তিনি নৌবাহিনীর ব্যবস্থা করেছিলেন। এখন বুঝতে পারছো নাফিজা? নাফিজা, তোমার আনসার ক্লিয়ার হইলে আমাকে জানাইও, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এগুলা আমরা গতদিন পড়ছিলাম, ঠিক আছে, গতদিন আমরা এগুলো আমরা পড়ে আসছিলাম, গতদিনে হচ্ছে সবই পড়ছিলাম। আজকে হচ্ছে আমরা আহ এখানে একটু দেখো যেগুলা বাকি ছিল, আমরা হচ্ছে বখতিয়ার খলজির মৃত্যু পর্যন্ত দেখছিলাম। বখতিয়ার খলজি 1206 খ্রিস্টাব্দে কি কোথায় মৃত্যুবরণ করছিলেন, ওখানে মৃত্যুবরণ করার পরে তার বংশধর যারা ছিল তারা হচ্ছে রাজত্ব কি করছিল, ঠিক আছে। এই জায়গা থেকে দেখো বাংলায় তুর্কি শাসনের ইতিহাস, বাংলায় কিভাবে আসলে তুর্কি শাসনের ইতিহাসটা শুরু হয়েছিল, ঠিক আছে। এবং এখানে হচ্ছে এই যে তুর্কি শাসন যখন শুরু হইলো, এই পর্যায়টা ছিল এই যে তুর্কি শাসনটা শুরু হয়েছিল মূলত 1204 সালে। কারণ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যিনি ছিলেন, তিনিও কোথা থেকে আসছিলেন, তুর্কি থেকে এসেছিলেন। তার মাধ্যমে বাংলায় তুর্কি শাসনের ইতিহাস শুরু হয়। এবং এ পর্যায়ে প্রথম পর্যায়ে সেটা কতদিন ছিল, 1338 বছর ছিল। 1338 মানে 1204 থেকে শুরু হয়ে 1338 বছর, মানে হচ্ছে
134 বছর এটা প্রথম পর্যায়ে এটা স্টেবল করছিল। ঠিক আছে, তারপরে আমরা পড়ছিলাম এই যে বিদ্রোহ বিশৃঙ্খলা নগে যে জিয়াউদ্দিন বারানি বাংলা নাম দিয়েছিলেন কি বুলগাকপুর। বুলগাকপুর হইতে হচ্ছে বিদ্রোহের নগরী। ঠিক আছে, এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম। তারপরে দেখো একটু নিচে যদি আসো, এই যে সুলতান গিয়াসুদ্দিন ইউজ খলজি। ঠিক আছে, এই যে তুর্কি শাসন বলো কিংবা বাংলায় মুসলমান শাসন বলো, সেই শাসকদের মধ্যে সুলতান গিয়াসুদ্দিন ইলদু মধ্যযুগ যেটা, সেই মধ্যযুগের অন্যতম একজন শাসক ছিলেন। আরো তো অনেক শাসকই আছে, ওনাদের অনেক প্রশংসা আছে, কিন্তু এই সুলতান গিয়াসুদ্দিন ইউজ খলজি তিনি মধ্যযুগের মধ্যে অন্যতম কি ছিলেন, শাসক ছিলেন। ঠিক আছে, আচ্ছা। বখতিয়ার খুলজি মুসলমান প্রতিষ্ঠা করে দৃঢ় করতে চেয়েছিলেন, সচেষ্ট হয়েছিলেন শাসন সুবিধার জন্য। তিনি ওই যে বখতিয়ার খুলজি কি করছিল, প্রথমে গৌড়ে রাজধানী স্থাপন করছিল, এটা পরবর্তীতে কি হয়ে গেছিল, আবার দেবকোটে চলে গেছিল। কারণ দেবকোটে এসে কিন্তু কি হয়েছিল, বখতিয়ার খুলজি এই যে দেবকোট, এই দেবকোটে এসে কিন্তু বখতিয়ার খুলজি 1206 সালে কি হয়েছিল, মৃত্যুবরণ করছিল। এবং এখানেই কিন্তু হচ্ছে কি তোমার রাজধানীটা চলে আসছিল। তো গিয়াসুদ্দিন ইউজ খলজি কি করছে, উনি যখন ক্ষমতায় আসছে, উনি ক্ষমতায় এসে শাসন কার্যকে আরো ঢেলে সাজানোর জন্য উনি কি করছিল, এই যে দেবকোট থেকে রাজধানীকে গৌড়ে বা লখনৌতে স্থানান্তর করার, রাজধানীতে নিয়ে আসলো ওই জায়গাতে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো এই যে নৌবাহিনীর কথা আমি আগেই বলে দিচ্ছি, যে তিনি দেখলেন কি বাংলাদেশটা হচ্ছে বা বাংলার যে অঞ্চল, ওই এখনকার যে আমাদের বাংলাদেশ আর ওই সময়ের বাংলার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, ভৌগোলিক পার্থক্য আছে আর কি, বুঝতে পারছো? তো এই যে অঞ্চল যেটা আছে সেখানে কি নদীমাতৃক হওয়ার কারণে এখানে কি লাগে, যে শুধু আচ্ছা, নাফিজা আরেকটি ছবি পাঠাইছে, সুলতান গিয়াস খলজি বাংলায় নৌশক্তির প্রয়োজনীয়তা অনুভব করেন নিরাপত্তার কথা ভেবে রাষ্ট্রীয় নদীমাতৃক দেশ। আচ্ছা নাফিজা, তুমি যে ছবিটা দিছো এটা হচ্ছে কোনো একটা গাইড বইয়ের, আমি সম্ভবত বুঝতে পারতেছি, কিন্তু আমি তোমাকে যে রেফারেন্সটা দিলাম এটা হচ্ছে তোমার মেইন বোর্ডের যে বইটা, সেই বইটা। এখানে আমরা আরেকবার খুব ভালো করে দেখি, দেশে বাংলাদেশে হচ্ছে অনেক গাইড বই থাকবে, অনেক নোট বই থাকবে, আমার লেকচার বা আরো অনেক টিচারের লেকচার থাকবে, কিন্তু কোনো তথ্য যখন আমাদেরকে ভেরিফাই করতে হবে, সেটার একমাত্র উৎস হচ্ছে কি আমাদের এনসিটিভির যে বইটা বা বাংলাদেশের জাতীয় কারিকুলামের যে বইটা, সেই বইতে যে তথ্যটা থাকবে সেটাই হচ্ছে সঠিক। এখন আমার তথ্য যদি হচ্ছে সেই বইয়ের বিপরীতে চলে যায় তাহলে আমারটা ভুল হয়ে যাবে। বুঝাইতে পারছেন আফিজা? এখন দেখো এখানে খুব চমৎকার করে দেওয়া আছে, আমি তাহলে আরেকবার ডিটেলসে পরে তোমাকে এই অংশটুকু শোনাই। সুলতান গিয়াসুদ্দিন ইউসুফ খলজি যখন তার রাজধানী লখনৌতে নিয়ে আসতো, রাজধানীর কি প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক একটা অঞ্চল আছে, দেখো এই যে বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করা হয়। লখনৌতি নদী তীরে অবস্থিত হওয়ায় ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া ইউসুফ খলজি বুঝতে পারছিলেন যে কি শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলাদেশে কি রাজ্য সম্প্রসারণ করা সম্ভব হবে না। নদীমাতৃক বাংলাদেশে, নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ করা সম্ভব হবে না। নাফিজা, এই অংশটুকু তুমি খুব ভালো করে দেখো। এটা চিন্তা করে তিনি কি করলো, যে বাংলায় নৌবাহিনীর গোড়াপত্তন করলো। বুঝতে পারছো? নৌবাহিনীর গোড়াপত্তন করলো। তুমি যদি আরেকটা জিনিস চিন্তা করো, একটা রাষ্ট্রে যতগুলা ফোর্স থাকে, যতগুলা বাহিনী থাকে, সেটা হচ্ছে সেনাবাহিনী বলো, নৌবাহিনী বলো, বিমান বাহিনী বলো, আদার্স যতগুলা বাহিনী থাকে, প্রত্যেকটা বাহিনী কি নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। তো সেক্ষেত্রে তোমার যে উত্তরটা আমরা দেখলাম, তুমি যেটা দিয়েছো, এখানে যদি শুধু নিরাপত্তার কথাই চিন্তা করতো, তাহলে নিরাপত্তার কথা চিন্তা করলে তো সেনাবাহিনী নিরাপত্তার কথা চিন্তা করে, তারপর হচ্ছে বিমান বাহিনীও নিরাপত্তার কথাই চিন্তা করে। কিন্তু স্পেসিফিক স্পেসিফিক যেই দেশটা নদীমাতৃক দেশ, সেই দেশের জন্য তোমার অবশ্যই কি লাগবে, নৌবাহিনী
লাগবে। ধরো এমন যদি কোনো একটি দেশ হয় যেখানে কোনো নদ নদী নাই, তাহলে কি লাগবে না, তাদের নৌবাহিনী লাগবে না। ক্লিয়ার নাফিজা, এখন বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো। আশা করি আর এখানে কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা আরো সামনে আগাই। ওকে নাফিজা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা তাহলে আরো সামনে আগাই। দেখলাম যে প্রথমে যেটা দেখলাম যে গিয়াসুদ্দিন ইয়জ খলজি ছিলেন কি অন্যতম শাসক। তিনি রাজধানীটাকে নতুন করে স্থানান্তর করছেন এবং নৌবাহিনী ব্যবসা বাণিজ্যের সম্প্রসারের জন্য এবং রাজ্য ঠিকভাবে চালানোর জন্য কি করছেন, তিনি নৌবাহিনী গোড়াপত্তন করছেন, ঠিক আছে? তারপরে তিনি এই যে দেখো রাস্তাঘাট নির্মাণ করছেন যেন সৈন্যরা ভালো করে চলাচল করতে পারে, ঠিক আছে? তারপরে একই সাথে তিনি এই উন্নয়নমূলক কাজগুলো করার পাশাপাশি কি করছে, তিনি পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কি করছে, তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করছে। সেখানে হচ্ছে কামরূপ, এই যে দেখো কামরূপ, তারপরে উড়িষ্যা, বঙ্গটা হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলা আর কি, এবং ত্রিহুতের রাজারা নিকট তার কর পাঠাতে বাধ্য হইতো। এই অঞ্চলগুলোকে তিনি তার নিজের শাসনে নিয়ে আসছিল, ঠিক আছে? তারপরে কেউ কেউ মনে করতো যে অর্থাৎ গিয়াসুদ্দিন ইউজ খলজি তিনি আব্বাসীয় খলিফা আল নাসিরের নিকট থেকে সুলতান গিয়াসুদ্দিন কি স্বীকৃতি প্রাপ্ত লাভ করেন, ঠিক আছে? তোমাদের বিভিন্ন আমি হচ্ছে তোমাদেরকে এই প্রত্যেকটা পয়েন্ট এরকম দাগ দিয়ে দেখাচ্ছি কেন, কারণ হচ্ছে যখন এমসিকিউ প্রশ্ন আসবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, বুঝতে পারছো? ঠিক আছে, এই প্রশ্নটা আসতেই পারে তোমাদেরকে যে কথা এরকম আছে যে হচ্ছে আহ এই যে বাগদাদের আব্বাসীয় খলিফার নাম খলিফা নাসির উদ্দিনের নিকট থেকে সুলতান গিয়াসুদ্দিন ইউসুফ খলজি স্বীকৃতি প্রাপ্ত লাভ করেন। প্রশ্নটা আসতেই পারে যে গিয়াসুদ্দিন ইউসুফ খলজি বাগদাদের কোন খলিফা থেকে স্বীকৃতি প্রাপ্ত লাভ হয়েছিলেন, সেটা কি আব্বাসীয় খলিফা আল নাসিরের নিকট থেকে। এরকম পয়েন্ট গুলা মনে রাখবো। আচ্ছা, তারপরে দেখো দিল্লি মুসলমান শাসক ইলতুৎমিশ, ঠিক আছে, অপর মুসলমান গিয়াসউদ্দিন ইউস খলজির অধীনে লখনৌতে বাংলা মুসলমানদের আধিপত্য বিস্তার তিনি কি ভালো চোখে দেখেন না। অর্থাৎ সুলতান গিয়াসউদ্দিন ইউস খলজি কোথায় ছিলেন, তিনি হচ্ছে লখনৌতে ছিলেন, ঠিক আছে? আর ওইদিকে দিল্লিতে কারা ছিল, ইলতুৎমিশ ছিল। তিনি হচ্ছে তার আশপাশে যে গিয়াসউদ্দিন ইউস খলজি, তার আধিপত্য তার কি ভালো চোখে লাগে নাই। এখন প্রশ্ন আসতে পারে যে সুলতান আহ, গিয়াসউদ্দিন ইউস খলজির যে আধিপত্য বিস্তার সেটা কার কাছে ভালো লাগে নাই, সেটা কি উত্তর হবে, দিল্লির মুসলমান সুলতান ইলতুৎমিশ, ঠিক আছে? ইলতুৎমিশের কাছে গিয়াসউদ্দিনের এই আধিপত্য বিস্তারটা কি লাগে নাই, ভালো লাগে নাই। আচ্ছা, তারপরে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে একটি ধীরে ধীরে হচ্ছে মনোমালিন্য তৈরি হয় এবং একটা পর্যায়ে গিয়ে কি হয়েছে, উভয় দলের সৈন্য মুখোমুখি হয়েছে। এই যে দেখো এই অংশটা দেখো, 1224 খ্রিস্টাব্দে, 1224 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ বাংলার দিকে দৃষ্টি দেন। 1225 খ্রিস্টাব্দে মুঙ্গের কিংবা সগিলি গিরিপথের নিকট উভয় দলের সৈন্য মুখোমুখি হলে ইউজ খলজি সন্ধির প্রস্তাব দেন। ওইটা একটু আগে বলছিলাম যে ইউজ খলজির যে ব্যাপার স্যাপার এগুলা কার সুলতান ইলতুৎমিশের কাছে, দিল্লির সুলতান যিনি ছিলেন তার কাছে কি ভালো লাগে নাই, যার কারণে তাদের মধ্যে এক ধরনের ধীরে ধীরে উত্তেজনা তৈরি হয়, তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। একটা সময় পরে অর্থাৎ 1225 সালে, এই যে 1225 সালে তখন কি হয়েছে, দুই দেশের বা দুই রাজ্যের সৈন্যরা মুখোমুখি হয়েছে অর্থাৎ যুদ্ধের জন্য। ওই সময় কি হয়েছে, মুখোমুখি হইলে ইউজ খলজি সন্ধির প্রস্তাব দেন। সন্ধি তোমরা বুঝো, সন্ধি বলতে কি বোঝায়? আমরা বাংলায় একটা সন্ধি পড়ছি, এই সন্ধি আর এই সন্ধি কিন্তু এক না। এই সন্ধি বলতে কি বুঝাইছে, কে বলতে পারো একটু বলো তো? সন্ধির প্রস্তাব যে দিলেন ইউজ খলজি, এই সন্ধি বলতে কি বোঝায়, কে বলতে পারবা, একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা, এই সন্ধি মানে হচ্ছে চুক্তি, বুঝতে পারছো? অর্থাৎ ইউজ খলজি তিনি হচ্ছে যুদ্ধতে না জড়ায় তিনি একটা চুক্তিতে আসলেন। চুক্তিটা হইতে পারে যে ধরো আমরা আগামী এত সময়ের মধ্যে কোনো যুদ্ধতে যাব না, অথবা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে যে তুমি হচ্ছে আমাকে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারবা না, কিংবা এই অঞ্চলের এই জায়গাটুকু আমাকে তুমি দিয়ে দেবে, অর্থাৎ যে কোনো কোনো কিছুর বিনিময়ে, ফিক্স কিছু না। সন্ধি মানে হচ্ছে চুক্তি, একটা চুক্তিবদ্ধ হওয়া। এই চুক্তিবদ্ধ সময়ের মধ্যে কারো পক্ষেই যুদ্ধ করা যাবে না, সবাইকে যুদ্ধ থেকে বিরত থাকতে হবে, বুঝতে পারছো? তাহলে কি করলেন, যখন সৈন্যরা মুখোমুখি হইলো ইউজ খলজি কি করছেন, সন্ধি প্রস্তাব দিচ্ছেন যে ভাই চলো ঝগড়াঝাটি না করি, মারামারি না করি, আমরা কি করি, সন্ধি করি।
উভয় পক্ষে সন্ধি হয়, ইলতুৎমিশ সেটা সন্ধি কি হয়ে গেছে, খুশি হয়ে কি করছে, উভয় পক্ষে সন্ধি হওয়ার পরে ইলতুৎমিশ খুশি হয়ে মালিক আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিয়োজিত করেন। মালিক আলাউদ্দিন জানিকে কোথাকার শাসন বানাইছে, বিহারের শাসন নিযুক্ত করছে, এবং ইউজ খলজিকে বঙ্গের শাসক পদে বহাল রেখে দিল্লিতে ফিরে যান। ওই যে কি হইলো, তারা তো পুরো দেশ দখল করে আসছিল, তো তখন তারা কি করলো, পুরোটা দখল না করে ভাগাভাগি করে ফেললো, যে ভাই তুমি থাকো দিল্লিতে, তুমি থাকো বিহারে, আর তুমি থাকো কিসে, বঙ্গে। এই দুজনে এরকম তারা ভাগাভাগি করে কি করছে, ইলতুৎমিশ দিল্লিতে ফিরে চলে গেছে। ঠিক আছে, এই রকম হয়েছে তাদের এখানে একটা চুক্তি হয়েছে। ঠিক আছে, আমরা একটু নিচে আসি, বিস্তারিত না পড়ি। এখানে দেখো ইউজ খলজি, এরপরে হয়েছে কিছুদিন পরে ওই যে দিল্লিতে কি হয়েছে, এই যে দিল্লির মুসলমানরা অন্যদিকে হচ্ছে তারা কি হয়ে যায়, আবার হচ্ছে এখানে যখন সন্ধি করে আসেন, এই জায়গাতে দেখো সন্ধি যখন করে আসছেন তখন ইউজ খলজি তিনি জানতেন যে কি হবে, যে ইলতুৎমিশ যে ওর হচ্ছে আমার আধিপত্য তার পছন্দ হয় না, যার কারণে এখন সন্ধি করলো, সে পরে আবার কি করতে পারে, আমার উপর আক্রমণ করতে পারে। সেই আক্রমণ করার ভয়ে কি করছে, ইউজ খলজি তিনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছেন। এবং কিছুদিন পরে দেখা গেল কি হয়েছে, এই যে এই জায়গা দেখো, এ সময় দিল্লির রাজকীয় বাহিনী অযোধ্যা নামক আরেকটা জায়গা আছে, সেখানে বিদ্রোহ হয়েছিল, ওখানে ব্যস্ত হয়ে পড়ে। এই যে ইলতুৎমিশ দিল্লির যে শাসক যে, তার যে সৈন্যবাহিনী যারা ছিল, তারা হচ্ছে কি করছে পরবর্তীতে অযোধ্যার বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়ে। এখন ইউজ খলজি মনে করছে এটাই আমার সুযোগ। ঠিক আছে, ধরো তুমি ধরো একটা ফ্যামিলির মানুষ যদি হচ্ছে অন্য জায়গায় ব্যস্ত হয়ে পড়ে, ওই ফ্যামিলিতে কিন্তু আক্রমণ করা যায়, কারণ তারা অন্যদিকে ব্যস্ত আছে। সেরকম এই ইউজ খলজি মনে করলেন যে যেহেতু ইলতুৎমিশের সৈন্যরা অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ছে, এখনই আমার কি করতে হবে, ওখানে আক্রমণ করতে হবে। এদিকে সুলতান ইলতুৎমিশ পুত্র নাসিরউদ্দিনকে লাখনৌতে আক্রমণ নির্দেশ দেন। তো ইউজ খলজি হচ্ছে প্রিপারেশন নিলেন, নিয়ে হচ্ছে কি দিল্লির মুসলমান রাজকুমারীর পক্ষে বাংলা আক্রমণ করা সম্ভব হবে না, তাই তিনি অবসরে পূর্ববঙ্গ আক্রমণ করার মনস্থ করেন। তবুও দেখলো যে যদিও হচ্ছে কি হয়, দিল্লিতে ওই বাহিনীরা হচ্ছে অন্যদিকে কি আছে সেটা সম্ভব না দেখে তিনি পূর্ববঙ্গ আক্রমণ করার কি করেন, মনস্থ করেন। রাজধানী লাখনৌতের এক প্রকার অরক্ষিত অবস্থা ছিল। এদিকে সুলতান ইলতুৎমিশ দিল্লি শাসন যে হেবেটাও কম ছিল না। হ্যাঁ, সে কি করছে, তার পুত্র নাসির উদ্দিনকে লখনৌতে আক্রমণের নির্দেশ দেয়। হ্যাঁ, ওইদিকে ব্যস্ত, ওইদিকে তার কুলারে পাঠাইয়া দিয়েছে। ঠিক আছে, ইউজ খলজির অনুপস্থিতির সুযোগ নিয়ে নাসিরউদ্দিন বঙ্গের রাজধানী লখনৌতে আক্রমণ করে বসে। বুঝতে পারছো, অর্থাৎ জবরদস্তি আর কি, যে জানতে পারে ওইদিকে দখল করতেছে। এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ইউজ খলজি অতি স্বল্প সঙ্গ নিয়ে কি সঙ্গে সঙ্গে রাজধানীতে তৈরি করে ফিরে আসেন, কিন্তু তাতে কাজ হইল না। দেখো তারপরে কি বলে, দিল্লির সুলতান পূর্ববাহিনী তার দুর্গ অধিকার করেছিল, যুদ্ধে বাংলার মুসলমান ইউজ খলজি পরাজিত হন এবং বন্দী হন, পরে তাকে হত্যা করা হয়ে যায়। ঠিক আছে, এখন ইউজ খলজিকে হত্যা করার পরে এই যে ইউজের যে পুত্র ছিল, ইলতুৎমিশের পুত্র ছিল নাসির উদ্দিন, তাকে এই জায়গার শাসনকর্তা নিয়োজিত করা হয়। ঠিক আছে, কিন্তু তাকে হত্যা করা হইলো। ইউজ খলজি একজন ভালো শাসক ছিলেন, তিনি হচ্ছে শিল্প সাহিত্য এগুলাকে উনি খুব পৃষ্ঠপোষকতা করতেন, যার কারণে অন্যান্য দেশ থেকেও তার দেশে কি আসছিল, বিভিন্ন মুসলমান যারা ছিলেন, যারা হচ্ছে শিক্ষিত যারা ছিলেন, তারা এখানে এসেছিলেন, এবং মুসলমানদের পক্ষে কি শিক্ষা সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়েছিল এই লখনৌতিটা। বুঝতে পারছো, কারণ ওই দেশের যে সরকার যিনি ছিলেন, গিয়াসুদ্দিন ইউজ খলজি, তিনি কি জ্ঞানী মানুষদের যথেষ্ট কদর করতেন, যার কারণে সবাই এই জায়গাতে আসতো, এবং এখানে একটা আভিজাত্য তৈরি হয়েছিল শিক্ষা সংস্কৃতি। ঠিক আছে, এরপরে দেখো এত ডিটেলসে তো পড়া সম্ভব না, আমি শুধু মূল পয়েন্ট গুলা বলে যাচ্ছি। হ্যাঁ, ইউজ খলজি যখন মৃত্যুবরণ করলো তখন 60 বছর, 60 বছর ওই সময়ে কি হয়েছে, 60 বছর বাংলা দিল্লির মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিণত হইলো। ঠিক আছে, অর্থাৎ গিয়াসুদ্দিন ইউজ খলজির হত্যার মাধ্যমে দিল্লির শাসকরা কি করলো, এই বাংলাটাকে তাদের অধীনে নিয়ে গেল, এবং সেটা মেয়াদকাল কত বছর ছিল, 60 বছর পর্যন্ত তারা কি করছিল, ধরে রাখছিল। ঠিক আছে, এই হচ্ছে এখানের মূল কাহিনী আর কি। এখন আমরা একটু পরে এখান থেকে শুরু করব, বুঝছো, এখান থেকে আমরা কি করব, শুরু করব। এখন দেখি তোমরা চ্যাট বক্সে কে কি বলছো। যাবেন বললো
লিখিত দলিল। আচ্ছা, তুমি বোধহয় প্রশ্নের কথা বলছিলে। ওকে, অযোধ্যার বিদ্রোহী কি কোনো যুদ্ধ? আচ্ছা, অযোধ্যাটা হচ্ছে, হুমায়রা প্রশ্ন করছিল, অযোধ্যাটা হচ্ছে আহ একটা জায়গার নাম আর কি। হ্যাঁ, ওখানে কিছু মানুষ বিদ্রোহ করছিল। বিদ্রোহ ডিরেক্টলি যুদ্ধ না। যেমন ধরো আমাদের দেশে মাঝে মাঝে হরতাল অবরোধ হয় না, এটা তো স্বাভাবিক, এটা বিদ্রোহ। অথবা ধরো হচ্ছে দেখবা যে একটা তোমার হচ্ছে কোনো একটা হচ্ছে কোম্পানিতে, ওই কোম্পানির হচ্ছে কর্মচারী যারা থাকে তারা হচ্ছে তাদের মালিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহটা ডিরেক্টলি যুদ্ধ না। যুদ্ধ হচ্ছে সাধারণত দুটি পক্ষ থাকে আর কি, এবং দুটি পক্ষই হচ্ছে কি, মানে তোমার হচ্ছে অ্যাকশনে যেতে চায়, দুটি পক্ষ হচ্ছে মার মুখে থাকে। আর বিদ্রোহ হচ্ছে একটি পক্ষ, এখানে ধরো তোমার যেমন আমরা হরতাল রাখি, তাই না? হরতাল রাখি, অবরোধ রাখি, এই ধরনের কিছু একটা আর কি বিদ্রোহ। তো অযোধ্যার যারা ছিল, অযোধ্যার যে মানুষরা ছিল ওখানে বিদ্রোহ ঘোষণা করছিল আর কি, সেটা হচ্ছে বিদ্রোহ। ঠিক আছে, বুঝতে পারছো হুমায়রা? অযোধ্যার বিদ্রোহটা কি কোনো যুদ্ধ? যুদ্ধ না। হ্যাঁ। আচ্ছা, কোন কোন ওয়ার্ডের মিনিং প্রবলেম হচ্ছে একটু বলো তো। এগুলা হচ্ছে প্রাচীন বা আগের ইতিহাসগুলা, তো এই জন্য আমাদের কাছে শব্দগুলা একটু কঠিন লাগে আর কি। বলো কোন কোন শব্দগুলা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ইনশাল্লাহ ট্রাই করবো বোঝানো। তুমি হয়তো আনমিউট করে বলতে পারো অথবা চ্যাট বক্সে বলতে পারো আর কি। স্যার, অশ্বরোহী বাহিনী বলতে কি? অশ্বরোহী মানে, অশ্ব মানে কি? আরোহী। অস্ত্র কিছু? অশ্ব মানে হচ্ছে বাহিনী। আগের যুগে হচ্ছে ঘোড়ার প্রচলন বেশি ছিল, বুঝছো? হুম, অশ্বারোহী মানে হচ্ছে একটা বাহিনী যারা হচ্ছে ঘোড়া দিয়ে চলাচল করে, বুঝতে পারছো, বা ঘোড়া দিয়ে যুদ্ধ করে, বুঝছো? ঠিক জি আছে। স্যার। আর হ্যাঁ, একটা সহজ আছে কথা হচ্ছে বলতে, যারা ঘোড়া দিয়ে যুদ্ধ করে তারাই হচ্ছে অশ্বারোহী বাহিনী। হ্যাঁ, বলো। আর একটা আছে হচ্ছে বর্মরক্ষক। এটা মানে কি? ধর্মরক্ষক। বর্মরক্ষক। কর্মরক্ষক, এটা কোথায় পাইছো? এটা 62 পেজেই কোথায় যেন একটা আছে। 62 পেজের কোথায় যেন একটা আছে, আমি তো পাইলাম না। বর্মরক্ষক, ব দিয়ে স্যার, এই শুরু যে না? স্বাধীন সুলতানি আমলে এখানে আছে 3 নাম্বার লাইনে। 62 পেজের 3 নম্বর লাইনে। হ্যাঁ, এই যে হচ্ছে স্বাধীন সুলতানি আমল 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি পেয়ে যাবো এখনই। স্বাধীন বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস, এটা? না না না, ওই যে স্বাধীন সুলতানি আমল 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ। ওকে, এটা 3 নম্বর লাইনে না? হ্যাঁ, ওই যে হ্যাঁ, বারমুস্তানের বর্মরক্ষক বর্মরক্ষক। ছিলেন। হ্যাঁ হ্যাঁ। 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ে শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয়। বাহরাম খানের বর্মরক্ষক ছিলেন ফকরা। ফকরা নামের একজন রাজকর্মচারী। বর্মারক্ষক, বর্মরক্ষক। আচ্ছা, বর্মরক্ষক মানে হচ্ছে, বর্ম খুব সম্ভবত এক ধরনের অস্ত্র হতে পারে। হ্যাঁ, অস্ত্র হতে পারে। আমি কনফার্ম হয়ে পরে তোমাদেরকে জানাবো আবার, কিন্তু আমি যতটুকু, আমি একটু দেখে নেই। হ্যাঁ, আচ্ছা স্যার। একটু দেখে নেই। বর্ম সম্ভবত অস্ত্রই হবে। যুদ্ধতে, যুদ্ধ আগে যে যুদ্ধগুলা হতো ওখানে হচ্ছে কি থাকতো, হ্যাঁ, আহ যুদ্ধের যে ধরো, যেমন বুলেট প্রুফ ছিল না? বুলেট প্রুফ নাম শুনছো? বুলেট প্রুফ। জি স্যার। বুলেট প্রুফ হচ্ছে যে গুলি করলে যেন গুলিটা তোমার গায়ে না লাগে, ঠিক আছে? তো জি আগে হচ্ছে এরকম হচ্ছে কি করা হয়তো যুদ্ধের মধ্যে, এক ধরনের হচ্ছে আত্মরক্ষার জন্য বিভিন্ন পোশাক পরা হয়তো আর কি, বুঝতে পারছো? ওইটাকে বর্ম বলা হয়। অস্ত্রের আঘাতে সেটা কাটতো না, ঠিক আছে? তো জি স্যার। যিনি হচ্ছে কি ছিল, ওনার নামটা কি? হচ্ছে ফকর নামে। বাহরাম খান। হ্যাঁ, ফকরা। ফকরা নামে যিনি ছিলেন তিনি হচ্ছে এই যে হচ্ছে বাহরাম খানের, হ্যাঁ, বাহরাম খানের বর্মরক্ষক ছিলেন। অর্থাৎ তার হচ্ছে বলা চলে তার দেহরক্ষী পর্যায়ে ছিল আর কি। হ্যাঁ, কোন যুদ্ধে যখন যাইতেন এই ফকরা হচ্ছে সব সময় বাহরাম খানের সাথে থাকতেন, অথবা তাকে রক্ষা করার জন্য যে বর্ম অথবা সাজোয়া যে পোশাকটা ছিল, সেই পোশাকটাকে উনি মেনটেন করতেন আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরো কন্টিনিউ করি।
জি স্যার। এগুলা হচ্ছে সবচেয়ে ভালো হয় তোমরা হচ্ছে আগে যদি ক্লাসে পড়ে আসো, হ্যাঁ, মানে অনেক লম্বা ইতিহাস তো, এগুলা লাইন টু পড়ানো সম্ভব না, বুঝছো? সেক্ষেত্রে তোমরা যদি একটু দেখে আসলে যদি তুমি যেটা বুঝলে ওটা আগে থেকে বললা, খুব ইজিলি হচ্ছে সলভ করা গেল, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা করব, এটা পড়াইয়া হচ্ছে তোমাদের একটা লেকচার শিট বা পুরা অধ্যায়ের হচ্ছে শর্টলি হচ্ছে মেইন পয়েন্ট গুলো একটা লেকচার শিটে তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, যেহেতু তিনটা ক্লাসের একসাথে লেকচার শিট আমি দিয়ে দিব আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানেই দেখো হচ্ছে স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস। এখানে একটা বিষয় আছে, বুঝছো? স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস যেটা 1300 কত থেকে 38 থেকে কথা বলতেছে, ঠিক আছে? স্বাধীন সুলতানি আমল বা তার আগে পিছের যে আমল, এগুলা কিন্তু সবগুলাই কি মুসলিম শাসন। মুসলিম শাসনের মধ্যে কি সুলতানি, স্বাধীন সুলতানি বা দিল্লির অধীনের সুলতানি, এগুলা কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? তো এখানে স্বাধীন সুলতানি কথা আছে, আমরা দেখছিলাম একটু আগে দেখছিলাম যে ইউজ খলজির মৃত্যুর মাধ্যমে কি হয়েছে, দিল্লির অধীনে বাংলা শাসনভারটা চলে গেছিল। সেখান থেকে কবে বের হয়েছে? সেখান থেকে বের হয়েছে এই যে দিল্লি শাসন সুলতানগণ 1338 থেকে 1538, 200 বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেননি, বুঝতে পারছো? আচ্ছা, প্রথম দিকে এই প্রশ্নটা কি তোমাদের, আচ্ছা তোমাদের দেওয়া হয় এটা নিজেদের অধিকার নেওয়ার জন্য, কিন্তু তারা পারে নাই। এখান থেকে আমরা পড়ি, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক, উনি হচ্ছেন ইতিহাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাও তুগলক বিদ্রোহ করে বাংলাকে দিল্লির অধীন থেকে কি করেন, দিল্লির অধীনে রাখার জন্য বাংলাকে 3টি প্রশাসনিক ইউনিটে ভাগ করে ফেলেন। সেখানে লখনৌতে একটা ছিল, সোনারগাঁও একটা ছিল, সাতগাঁও একটা ছিল, আরেকটা কি ছিল, সোনারগাঁও, ঠিক আছে? এই 3টি ইউনিটে ভাগ করে ফেলছিলেন। কে করছিল সেটা? মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে? আচ্ছা, 38 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের কথা বাহরাম খান, এটা তো আমরা পরে নিলাম আর কি। বাহরাম খানের কি হয়েছিল, নামে একজন রাজকর্মী ছিলেন। প্রভুর মৃত্যুর পর স্বাধীনতা ঘোষণা করে ফখরুদ্দিন মুবারক শাহ নামে তিনি সোনারগাঁয়ের সিংহাসনে বসেন। এই যে ফখরুদ্দিন মুবারক শাহ, ফখরুদ্দিন মুবারক শাহর অরিজিনাল নাম কি বলতো? অরিজিনাল বা মূল নাম কি? ফখরুদ্দিন মুবারক শাহর আসল নাম কি বলতো? ফখরুদ্দিন মুবারক শাহর আসল নাম কি? এখানে আছে তো, বইটি তো আছে, যে তার নাম ছিল ফকরা। ফকরা নামের একজন কি ছিল, বর্মর একক ছিল কার? এই যে বাহরাম খানের, সেই বাহরাম খানের কর্মচারী ছিলেন একজন, ঠিক আছে, রাজ কর্মচারী। প্রভুর মৃত্যুর পর, অর্থাৎ বাহরাম খানের মৃত্যুর পর তিনি কি স্বাধীনতা ঘোষণা করেন এবং ফখরুদ্দিন মুবারক শাহ নাম নিয়ে সোনারগাঁ সিংহাসনে বসেন। তার নামটা পরিবর্তন করে ফেলাইছে, বুঝছো? ফখরুদ্দিন মুবারক শাহ। কে লিখছে? নাফিজা লিখছে। হ্যাঁ ফকরা, হ্যাঁ ফকরা, নাফিজা সঠিক উত্তর দিছে। তো ফকরাই কি ফখরুদ্দিন মুবারক শাহ নাম নিয়েছে, নিয়ে কি সোনারগাঁয়ের সিংহাসনে বসছেন, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে একটু দ্রুত আগাই। এই জায়গাটা দেখো, যে ফখরুদ্দিন মুবারক শাহ 1300 সোনারগাঁয়ে টাকশাল থেকে ইখতিয়ার উদ্দিন গাজী শাহ মুদ্রা প্রচলন করেন। আচ্ছা, ওনারটা একটু আমরা ডিটেলসে পড়ি, দেখো কি বলেন। এভাবেই সূচনা হইল কি বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনাটা হইল। বাংলাটা এখন কি হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। দিল্লি সুলতান মোহাম্মদ তুগলকের পক্ষে এ সময় বাংলার দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না। তাই সোনারগাঁয়ের স্বাধীনতার সূচনা হলো ধীরে ধীরে স্বাধীন অংশের সীমা বিস্তৃত হতে থাকে। পরবর্তী 200 বছর এর স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারেনি। আচ্ছা, তারপরে দেখো দিল্লির, এখানে একটা প্রশ্ন আসে কিন্তু এমসিকিউতে এই প্রশ্নটা পাবা, যে দিল্লির সুলতানগণ এই যে বাংলাকে কতদিন তাদের নিজেদের অধিকারে রাখতে পারেনি, এটা কত বছর বলতো? এই যে দেখো, দিল্লির মুসলমান, এই জায়গাটা দেখো, দিল্লির মুসলমান শাসনগণ 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত 200 বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেননি, ঠিক আছে? এই প্রশ্নটা আসে, কিভাবে আসে প্রশ্নটা? সেটা হচ্ছে যে কত বছর, 200 বছর, কত বছর দিল্লির সুলতানগণ বাংলাকে তাদের অধীনে রাখতে পারেনি, সেটা হচ্ছে 200 বছর, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই,
আচ্ছা, এখানে দেখো সোনারগাঁ তো স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে কি হয়েছে, এই স্বাধীনতা ধীরে ধীরে বাড়তে থাকছে। কারণ কি হয়েছে যে দিল্লির সুলতান যিনি মোহাম্মদ বিন তুগলক, তার পক্ষে কি হয়েছে না, সে বাংলার দিকে দৃষ্টি দিতে পারে না, এ সময় বাংলার দিকে দৃষ্টি দিতে পারে না, যার কারণে এই যে স্বাধীন যে অংশটুকু সোনারগাঁ, এটার কি হয়েছে, বিস্তৃত হইতে সোনারগাঁর স্বাধীনতার সূচনা ধীরে ধীরে স্বাধীন অংশের সীমানা বিস্তৃত হতে থাকে। পরবর্তী 200 বছর এ স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আচ্ছা, দিল্লির সোনারগাঁ ফখরুদ্দিন স্বাধীনতা ঘোষণার সূচনা দেখেন, এই যে এখানে একজন স্বাধীন হয়ে গেছে, এটা দিল্লির শাসকরা কি কি করে নাই, ভালো চোখে তারা দেখে নাই। দিল্লিতে নিয়ে ওদের একটা অ্যালার্জি সবসময় ছিল আর কি, দিল্লিতে যেই শাসন করছে। এখনো দেখো আমরা কি করি, বলি যে দিল্লির শাসন বাংলাদেশে চলবে না, ইন্ডিয়াকে চেতাইতে কি বাংলা বলে না যারা রাজনীতি করে, যারা হচ্ছে তোমার হচ্ছে বিশেষ করে আগে যারা আওয়ামী বিরোধী ছিল, তারা সবাই বলতো যে আওয়ামী লীগ সরকার হচ্ছে কি করে, দিল্লির সরকারের অধীনে চলে বা ইন্ডিয়ার শাসনের অধীনে চলে। তো দিল্লি নিয়ে ইতিহাসে দেখবা যে সবসময় কি একটা অ্যালার্জি আছে। তো আমরা এর আগেও দেখছিলাম সুলতান গিয়াসুদ্দিন ইউজ খলজি যিনি, তার শাসনটাও কে দেখে নাই, ইলতুৎমিশের দিল্লির শাসন, ইলতুৎমিশের শাসক ইলতুৎমিশে কি ভালো চোখে দেখে নাই। এইবারও যখন ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁ স্বাধীন করে ফেললো, ঘোষণা করলো, তখন কি করছে দিল্লির শাসকগণ, এটাকে এই যে দেখো, দিল্লির শাসকগণ সোনারগাঁয়ে ফখরুদ্দিনের স্বাধীনতা ঘোষণাকে কি করে নাই, ভালো চোখে দেখে নাই। তাই দিল্লির প্রতিনিধি লাখনৌতি শাসনকর্তা কদর খান ও সাতগাঁওয়ের শাসনকর্তা ইউজউদ্দিন মিলিতভাবে সোনারগাঁ আক্রমণ করেন। ওই যে মোহাম্মদ বিন তুগলক তিনটা ভাগ করছিল না, তিনটা ভাগ কইরা দুইটা ভাগে আলাদা করছিল, হেরা দুইজনকে এক জায়গায় করে কি করছে, এই মুবারক শাহের উপর আক্রমণ করছে। আচ্ছা, কিন্তু তারা সফল হতে পারেনি, কারণ মুবারক শাহ তো ছিল এখানে, কদর খান ফখরুদ্দিনের হাতে বন্দী হয়ে পরাজিত নিহত হয়। এই ফখরুদ্দিন মুবারক শাহ কদর খানকে একবারে কদর কইরা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো একজন স্বাধীন সুলতান হিসেবে নিজ নামে মুদ্রা প্রচলন করছিলেন। ইতিহাসে হচ্ছে যতজন স্বাধীন শাসক আছেন বা যে কোনো সময়, যে এই মুদ্রাটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ইতিহাস ঐতিহাসিক দলিল আর কি। সে স্বাধীন হয়েছে, স্বাধীন হয়ে কি করছে, পরে তার উপর যখন আক্রমণ হইলো সে সেটা প্রতিহত করে নিজের নামে মুদ্রা প্রচলন করে ফেলাইছে। কে কে মুদ্রা প্রচলন করছে বলতো, ফখরুদ্দিন মুবারক শাহ। অথচ তিনি কিন্তু কি ছিলেন, তিনি আবার আরেকজনের ওই যে বাহাউদ্দিন না কি জানি ছিল ওর নাম, বাহরাম খানের কি রাজ 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 কর্মচারী ছিলেন, ঠিক আছে। আচ্ছা, দেখো মুদ্রার খোদিত তারিখ দেখে ধারণা করা হয় 1338 থেকে 1349 খ্রিস্টাব্দ সোনারগাঁয়ে রাজত্ব করেন তিনি। আচ্ছা, কত বছর হয় এখানে, 1338 থেকে প্রায় 11 বছর। তার রাজসীমা দক্ষিণ পূর্ব দিকে কিছুটা বৃদ্ধি করছিলেন, ঠিক আছে। তিনি সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এমসিকিউতে এই প্রশ্নটা আসে, ঠিক আছে, যে চট্টগ্রাম কে জয় করছিলেন, কে বলতো, উত্তরটা কি, এমসিকিউতে এই প্রশ্নটা আছে, চট্টগ্রাম কে জয় করেন, কে দিবা উত্তর বলো, চট্টগ্রাম কে জয় করেন। ওকে, মেজাবিন বলছে ফখরুদ্দিন ফখরুদ্দিন মুবারক শাহ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। মেজাবিনে বলছে, আর হচ্ছে আনমিউট করে কে বলছে, স্যার হুমায়রা। ওকে হুমায়রা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হুমায়রা আরেকটা প্রশ্নের উত্তর দাও। এই যে ফখরুদ্দিন মুবারক শাহ করছে, অর্থাৎ তাসরিফাকে থ্যাংক ইউ ফখরুদ্দিন। আচ্ছা, সবাই আমি প্রশ্ন করি, ফখরুদ্দিন মুবারক সাথে চট্টগ্রাম জয় করছে, সেটা কত সালে করছে বলো তো। এখন যদি আরেকটা প্রশ্ন আসে, যেটা কিন্তু এখানে ডিরেক্টলি এইটার বইয়ের উত্তর নাই, এটা আমাদের খুঁজে বের করতে হবে, সেটা বলো তো কত সালে করছে। স্পেসিফিক নির্দিষ্ট করে সাল আমরা বলতে পারবো না, এটা একটা রেঞ্জ বলতে পারবো, যে তিনি যেহেতু 1338 থেকে 1349 পর্যন্ত শাসন করছিল, তাহলে এই সময়ের মধ্যেই কি করছে, চট্টগ্রামটা সে জয় করছে, ঠিক আছে। এটা যে কোনো একটা সময় হয় 1349, একদম ডিরেক্টলি তো ওটা বলা যাবে না, 38 থেকে 49-এর ভিতরে, বুঝতে পারছো, 49, হ্যাঁ, এরকম ডিরেক্টলি বলা যাবে না, তিনি ছিলেন এর সময়ের মধ্যে, তিনি কি করছেন, চট্টগ্রাম কি করছেন,
আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা বলতে পারবো যে 1300, এটা এরকম প্রশ্ন আসতে পারে যে ফখরুদ্দিন মুবারক শাহ কত সালের মধ্যে চট্টগ্রাম জয় করেন। তো প্রশ্ন এরকম আছে 1338 থেকে 1349, এটা একটা অপশন থাকতে পারে। তারপরে 1238 থেকে 1290, এরকম বিভিন্ন অপশন থাকতে পারে আর কি। তো যদি স্পেসিফিক না থাকে তো আমরা এইটা উত্তর দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো কি হয়েছে, 1338 থেকে টাকশাল থেকে ইখতিয়ার উদ্দিন গাজী শাহ নামাঙ্কিত মুদ্রায় প্রচলিত হয়, ঠিক আছে। আচ্ছা এগুলো আমরা এত ডিটেলসে আর না যাই। এরপরে দেখো ফখরুদ্দিন পুত্র গাজী শাহ পিতার মৃত্যুর পর সোনারগাঁয়ে স্বাধীন সুলতান হিসাবে সিংহাসনে বসেন 1300। আচ্ছা এই মুবারক শাহের পরে তার নিজের পুত্র শাসন বসে। আচ্ছা আজান হচ্ছে, আমি একটু মিউট করি, হ্যাঁ। ওকে, আমাদের আজান শেষ হয়ে গেল। এখন বলো তো এইটুকু যে আমরা আলোচনা করলাম, এই যে স্বাধীন সুলতানি আমল, তার আগে হচ্ছে এই যে আরেকটা প্রশ্ন করলাম যে আহ গিয়াসউদ্দিন ইউসুফ খলজির হচ্ছে নৌবাহিনী গঠন সহ যা আলোচনা করলাম, হ্যাঁ, এর মধ্যে হচ্ছে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, বলো। ওকে, কার একটা হুমায়রা, ওকে নাই প্রশ্ন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা প্রশ্ন থাকলে আমরা দেখবো না, হ্যাঁ আমরা আর একটু সামনে যাই। আমরা আজকে কভার করতে চাইছিলাম এই যে হাফসি, এইটুকু কভার করতে চাইছিলাম, হ্যাঁ এর আগ পর্যন্ত কভার করতে চাচ্ছিলাম, কিন্তু তোর সময়ে কোলাচ্ছে না, হ্যাঁ। আমরা হচ্ছে জাস্ট মূল পয়েন্ট গুলা তোমাদেরকে বলে দেই, ঠিক আছে। পরিচিত না, হ্যাঁ কি বলো? পরিচিত না স্যার। বুঝি নাই, আবার বলো একটু। স্যার কিছু পরিচিত না। তোমার কি মাইক্রোফোনের সমস্যা, আমি কথা কম শুনতেছি, আবার বলো তো। স্যার কিছু পরিচিত না। আচ্ছা তোমরা কেউ কি ওর কথাটা শুনতে পাচ্ছ, বলো তো একটু। পরিচিত বলতেছো নাকি স্যার কিছু পরিচিত না। কুইজ? সরাসরি জি, সরাসরি আচ্ছা কুইজটা আজকে নিচ্ছি না, আচ্ছা কুইজটা আজকে নিচ্ছি না। কুইজটা হচ্ছে যেহেতু 3টা ক্লাস হচ্ছে, পরে ক্লাসে, গত ক্লাসে কি কুইজ দিয়েছিলাম না তোমাদের এটার উপরে, নাকি ভূগোলে নিছিলাম মনে হয়? হচ্ছে যখন লেকচার শিট দিব ওখানে হচ্ছে সিকিউ এমসিকিউ এবং হচ্ছে এসকিউ, যেটা ওখানে বেশ কিছু প্রশ্ন আমি অ্যাড করে দিব, ঠিক আছে, এখান থেকে। আচ্ছা এক্সাম বলতে হচ্ছে কুইজ নিব আর কি, এখানে কুইজ নিব, সেই কুইজ গুলা হচ্ছে লাস্টের ক্লাসে নিব, বুঝতে পারছো। এখানে তো হচ্ছে আহ এমসিকিউ যদি কুইজ নেওয়া যায় সেটা ঠিক আছে, কুইজ তো নিবো, এটা তো না করি নাই, কিন্তু বলছি যেহেতু 2টা ক্লাস একটা চ্যাপ্টারের উপরে একসাথে নিয়ে নিব, ঠিক আছে। এর আগে আরেকটা ক্লাস তো আমরা নিছি অলরেডি। আচ্ছা চলো আমরা ইলিয়াস শাহী বংশটা একটু পড়ি, হ্যাঁ ইলিয়াস শাহী বংশ। এখানে আমরা দেখছিলাম যে আহ ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির মাধ্যমে এদেশে হচ্ছে বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়, এবং সেই শাসনটা হচ্ছে প্রায় 500 বছর ছিল, অর্থাৎ 1200 থেকে 1204 থেকে 1765। তারপরে হচ্ছে কোম্পানির শাসন ছিল 10 বছর, তারপরে হচ্ছে একদম 57-তে তো 1757 সালে তো ওই যে পলাশী যুদ্ধের মাধ্যমে কি একদম চূড়ান্ত পরাজয় হয়ে গেল, ঠিক আছে। তো এই যে 500 বছর বা প্রায় 550 বছরের শাসন, এই শাসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক বা শাসনের প্রশাসকদের বংশ আছে, বুঝতে পারছো। এই বংশগুলা নিয়ে হচ্ছে মূলত আমরা পড়াশোনা করছি আর কি। এগুলা একটু জটিল হয় কারণ অনেক সময় দেখা যায় কাছাকাছি নাম থাকে, কাছাকাছি শব্দ থাকে, এবং এই শব্দগুলো অনেকটাই পুরনো। ওই যে আগে হুমায়রা প্রশ্ন করছিল যে শব্দগুলো আসলে বোঝা যায় না, এই শব্দগুলো অনেক পুরনো শব্দ, যার কারণে আমরা সচরাচর ইউজ না শুনে আমরা বুঝি না আর কি, বুঝছো। তো এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় তোমরা যদি হচ্ছে একটা ধারাবাহিকতা তৈরি করা ফেলা, বুঝতে পারছো। আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে, বা তুমিও পড়ে যাচ্ছ, এটা তোমার মাথার উপর দিয়ে কিন্তু যাবে, এটা নিয়ে তোমাকে একটু ডিপ স্টাডি করতে হবে যে কয়টা ধরো আমরা
যদি এই যে 200 বছর যেটা 200 বছর দিল্লির পরাধীন, দিল্লির স্বাধীনতার বাহিরে যে 200 বছর ছিল, অর্থাৎ 200 বছরের স্বাধীনতা স্বাধীনতা নিতে পারে নাই দিল্লি, ওই সময়টা যদি দেখি তাহলে দেখবো কি আমরা এরকম মনে রাখবো যে আচ্ছা এখানে কয়টা রাজনৈতিক বংশ ছিল, আচ্ছা সেটার কয় সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, এই সালের মধ্যে বা এই বংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসককে, এইরকম যদি আমরা একটা শর্ট নোট করে ফেলি নিজেদের মতো করে, তাহলেই কেবল হচ্ছে এটা আমাদের মনে থাকবে একটা। আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে আমি এক্সট্রা একটা সাজেশন দেই। এখন তোমরা তো সামনে হচ্ছে এসএসসি দিবা, তারপরে এইচএসসি দিবা, কিন্তু তারপরে কিন্তু তোমাদেরকে কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে তো ভর্তি হইতে হবে। ওই সময় কিন্তু তোমরা এডমিশন টেস্ট দিবা, ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে? তো আর্টস এর যে ভর্তি পরীক্ষার যে মার্কস যে প্যাটার্ন যেটা আছে, মান বন্টন ওই নাম্বার বন্টন যেটা, সেখানে হচ্ছে প্রায় কিছু ইউনিভার্সিটি আলাদা আলাদা থাকে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যেটা থাকে ওখানে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে বেশ কিছু প্রশ্ন থাকে, প্রায় 50টার মতো আর কি, বুঝতে পারছো? তো সাধারণ জ্ঞানের মধ্যে মোটামুটি ইতিহাসে সবকিছু মিলাইয়া থাকে আর কি, বুঝতে পারছো? সাধারণ জ্ঞানের বড় একটা পার্ট হচ্ছে এগুলা। তো তুমি যদি এই যে ইতিহাসটা এখানে আছে, অবশ্যই অবশ্যই হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষার জন্য তোমাকে পড়তে হবে। এই ফাইনাল পরীক্ষার পাশাপাশি তুমি যদি এই ইতিহাসটা খুব ভালো করে বুঝে ফেলো এবং এটার হচ্ছে শর্ট নোট এটা তোমার আয়ত্তে থাকে, তাহলে হচ্ছে ফাইনাল পরীক্ষায় ভালো করার পাশাপাশি এইচএসসি তে তুমি যাই হচ্ছে পৌরনীতি পড়বা, ঠিক আছে? পৌরনীতি পড়বা, ইতিহাসও মনে হয় আছে অপশনাল। তো এগুলা হচ্ছে সব মিলাই হচ্ছে কি তোমার এই অ্যাডমিশন জার্নিতে বড় একটা ব্যাকআপ দিবে, বুঝতে পারছো? বড় একটা ব্যাকআপ দিবে, যেটা হচ্ছে তোমার যদি আগে থেকে এখন থেকে নোট করে রাখো, এটা তোমরা আজ থেকে কয় বছর, 3 থেকে 4 বছর পরে হচ্ছে সেটা তোমার বেশি কাজে লাগবে আর কি, বুঝতে পারছো? এই জন্য আমি তোমাদেরকে বলবো যে বই তো পড়বাই, স্পেসিফিক এই চ্যাপ্টারটারে, যে 6 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এখানে তোমরা একটু বেশি সময় দাও, বুঝছো? বেশি সময় দিয়া নিজেদের মতো, আমি তো একটা লেকচার শিট তৈরি করে দিব তোমাদেরকে, ওইভাবেই তৈরি করে দিব যেন তোমরা শর্টলি একটা স্ন্যাপশট নিতে পারো। তোমাদের ধরো একটা পুরা অধ্যায়ের একটা স্ন্যাপশট যেন দেখলেই যে তোমাদের মনে থাকে যে এ ওকে, এই চ্যাপ্টারে হচ্ছে মধ্যযুগে এতটি শাসক বংশ ছিল, এতজন শাসক ছিল, ইলিয়াস শাহী বংশে হচ্ছে অমুক রাজা অমুক হচ্ছে বাদশাহ, অথবা অমুক রাষ্ট্রপ্রধান হচ্ছে বেশি প্রধান ছিল, অথবা কে স্পেসিফিক কোনটার জন্য বিখ্যাত ছিল। যেমন আমরা দেখছিলাম যে ইউজ খলজি, তিনি হচ্ছে নৌবাহিনী প্রচলন করছিল এবং তিনি হচ্ছে শিল্প সাহিত্যকে বেশি প্রাধান্য দিত। আবার হচ্ছে দিল্লিতে যারা ছিল ইলতুৎমিশ দেখছিলাম, সে হচ্ছে হিংসুটে ছিল, সে হচ্ছে আরেকজনের শাসন পছন্দ হইতো না। পরবর্তীতে দিল্লিতে আরো যারা ছিল যেমন মোহাম্মদুল তুগলকের কথা আমরা এখানে দেখলাম, সেও দেখা গেল কি সেও হিংসুটে, সেও কি করলো না, আশপাশের বা বিশেষ করে বাংলার স্বাধীনতাকে সে মেনে নিতে পারে নাই। তারপরে এখানে এসে দেখলাম কি, যখন হয়েছে এই যে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁকে স্বাধীন ঘোষণা করলো, তখন তারা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলো, ঠিক আছে? এই যে দিল্লির হচ্ছে বাংলার প্রতি একটা ঐতিহাসিক হচ্ছে হিংসুটে মনোভাব, এটার একটা কি ধারাবাহিকতা আছে, এটা আমরা ইতিহাসে দেখতে পাই। এই যে এরকম তোমার হচ্ছে বেসিক বিষয়গুলো যদি তুমি একদম ভালো করে মনে রাখতে পারো, তোমার হচ্ছে প্রচুর কাজে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা বেশি আর পড়বো না, অলরেডি আমাদের ক্লাসের সময় চলে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে, যেহেতু আমরা একটু দেরিতে জয়েন করছিলাম, এই জন্য আমরা শুধু ইলিয়াস শাহী বংশটা একটু দেখে নিব, ঠিক আছে? দেখে নিব, আর দেখার পরে আমি তোমাদেরকে একটু ও, কি করব আর কি, একটু ও, তোমাদেরকে ধরো একটু সাজেশন দেবো, সেটা হচ্ছে তোমরা হচ্ছে পরবর্তী ছাপটা যতটুকুই থাকে বাকি থাকবে এইটুকু তোমরা আগে একটু পড়ে নিবা আর কি, হ্যাঁ? আমি নেক্সট ক্লাসে এটা আমাদের আবার শেষ করতে হবে, কারণ আমাদের সিলেবাসে শেষ করতে হবে। সেক্ষেত্রে নেক্সট ক্লাসে হচ্ছে আমি হচ্ছে বইটা হচ্ছে তোমাদেরকে দাগাইয়া হয় দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এবং স্লাইডে বা লেকচার শিট থেকে ক্লাসটা পুরোপুরি করে নিব আর কি, মূল পয়েন্ট গুলা, শুধু বিস্তারিত পড়া সম্ভব হয় না। আর আমি হচ্ছে যখন বুঝাচ্ছি তোমাকে তুমি হয়তো বুঝছো, কিন্তু পরে দেখা যায় কি তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, সেটা সেটা কিন্তু ওরকম থাকবে না, বুঝছো? এজন্য মূল পয়েন্ট গুলো আলোচনা করলে সেগুলো তোমার মাথায় বেশি থাকবে। আচ্ছা দেখো, সোনারগাঁয়ে যখন ফখরুদ্দিন মুবারক শাহ এই জায়গাটা দেখো স্বাধীনতা ঘোষণা করলেন, লখনৌতিতে দখল করেছিলেন সেনাবাহিনী। আচ্ছা, সেখানকার সেনাপতি কে ছিল? আলী মুবারক। আলী মুবারক ছিল কোথাকার সেনাবাহিনী, তিনি তো লখনৌতি সেনা সিংহাসন দখল করেছিলেন, সেখানকার সেনাবাহিনী সেনাপতি বা সেনাবাহিনী প্রধান আলী মুবারক। সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ,
একটা জিনিস দেখবা মধ্যযুগের ইতিহাসে প্রায় প্রত্যেক অধিকাংশ রাজাই যখন তারা হচ্ছে সিংহাসনে বসে কিংবা রাজত্ব দখল করে কিংবা ক্ষমতায় আসে, আসার পরে অধিকাংশ দেখবা নিজেদের নাম কি করে ফেলে, পরিবর্তন করে ফেলে। আরেকটা জিনিস তোমরা এখানে পড়লেই পাবা, আমি মৌখিকভাবে বলি। এখানে দেখবা যে এখানে হচ্ছে যে বিশেষ করে তুর্কি শাসক যারা ছিল, এদের মধ্যে প্রায় 15 জন শাসক ছিল, বুঝতে পারছো? 15 জন শাসকের মধ্যে প্রায় 12 জনই ছিল কি, যারা একসময় দাস ছিল, যারা একসময় আগে তো গুলাম প্রথা ছিল, বুঝতে পারছো? এই যে গুলাম প্রথা এবং দাস থাকার কারণে ওই যে আমরা দেখছিলাম কি আহ আহ, কি জানি ওনার নাম, বখতিয়ার খলজি। বখতিয়ার খলজিও কি, উনি একজন কি দিন মজুর ছিলেন, ওখান থেকে নিয়ে দিন মজুরের উদ্দেশ্যে এই দিকে আসছিলেন, ঠিক আছে? তো এই যে এদের 15 জন শাসক ছিল পুরো তুর্কি শাসন ব্যবস্থার, তুর্কিদের বাংলাদেশের যে স্বাধীন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এখানে 15 জন ছিল। এই 15 জনের মধ্যে কি 12 জনই ছিল কি দাস ছিল, যার কারণে এদের যে শাসন ব্যবস্থা যে যুগটা, এই সময়টাকে কি আহ মামলুকদের শাসন ব্যবস্থা বলা হয়। মামলুক মানে দাসদের শাসন ব্যবস্থা বলা হয়, বুঝতে পারছো? এইটা এই জায়গাতে দেখবা। তো এই যে দাসরা ছিল যারা, বা যারা হচ্ছে এক সময় হচ্ছে গোলাম থেকে কিংবা হচ্ছে কর্মচারী থেকে শাসক হয়, শাসক হওয়ার পরেই কি তারা নিজেদের নাম পরিবর্তন করে ফেলে। যেমন এই যে সেনাপতি আলী মুবারক ছিল, তিনি কি হলো আলাউদ্দিন আলী শাহ উপাধি নিয়ে ফেলো নিজের মতো করে, ঠিক আছে? লাখনৌতিতে যে তিনি স্বাধীনতা ঘোষণা করে, পরে রাজধানী স্থানান্তর করে পান্ডুয়ায় নিয়ে যায়, ফিরোজাবাদে নিয়ে যায়। আলী শাহ ক্ষমতা ছিলেন 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত, বুঝতে পারছো? আচ্ছা, দুধ ভাই ছিলেন কি হাজি ইলিয়াস। আচ্ছা, দুধ ভাই মানে কি বলতো, এটা তো বুঝতো? আচ্ছা, হাজি কে ছিলেন? হাজি ইলিয়াস ছিলেন। তিনি আলী শাহকে পরাজিত করে নিহত করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নামে নাম নিয়ে বাংলা একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। এখানে দেখো, তোমরা আরো দেখবা এই যে মধ্যযুগের আমরা বলি মুসলিম শাসন ব্যবস্থা, কিন্তু এখানে আসলে এই যে রাজনৈতিক দ্বন্দ্বটা তোমরা আরো যত সামনে যাওয়া প্রচুর ছিল ওখানে, বুঝতে পারছো? আর ছেলের হাতে বাবা খুন, এটাও দেখবা। তারপরে হচ্ছে মানে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন, সেটাও দেখবা। তারপরে হচ্ছে দেখবা যে আহ তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে কি গুলামের হাতে মালিক খুন, এটাও দেখবা, ঠিক আছে? এই যে এই বেটা দেহ কি করছে, তার দুধ ভাইকে কি করছে, হত্যা করে নিজে ক্ষমতা, নিহত করে কি করছে, নিজে ক্ষমতা নিয়ে ফেলছে। নিজে কি করছে, নিজে একটি রাজবংশ প্রতিষ্ঠা করে। এই রাজবংশের নাম ছিল কি ইলিয়াস শাহী বংশ। তাহলে ইলিয়াস শাহী বংশের ইতিহাসটা বুঝতে পারছো এখন? ইলিয়াস শাহী বংশ কেমনে আসছে, এইভাবে ইলিয়াস শাহী বংশটা আসছে। আহ আচ্ছা, তিনি আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করিও, আমার হচ্ছে এখানে না আমাদের সময় হয়ে গেছে, তো এটা কাজ করবা, এই যে ইলিয়াস শাহী বংশটা, এইটুকু তোমরা একটু এইটুকু পর্যন্ত পড়ে আসবা, হ্যাঁ? এই যে রাজা গণেশ হাবশী শাসনের আগ পর্যন্ত এইটুকু তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? এর আগ পর্যন্ত একটু পড়ে নিবা, বিশেষ করে এই যে একটা ইলিয়াস শাহী বংশটা পুরাটাই তোমরা পড়ে নিবা, ঠিক আছে? আমি হচ্ছে এখান থেকে তোমাদেরকে নেক্সট ক্লাসে প্রশ্ন রাখবো এবং পরে জায়গা থেকে শুরু করব, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? ইলিয়াস শাহী বংশটা পরে নেবা। থ্যাংক ইউ হুমায়রা, বুঝতে পারছো? আর কে কে বুঝতে পারছো বলো? ঠিক আছে, তাহলে সবাই এইটুকু একটু পরে আসবা, হ্যাঁ? দিরাই, ঠিক জি। আছে। ঠিক আছে, তো ফাইল সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাসে একটু জয়েন করার, মনোযোগ দিয়ে ক্লাস শোনার জন্য। আর একটু দেরি হয়ে গেছিল দেখে আমাদের একটু বাকি রয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা খুবই ছোট করে শর্ট নোট নিয়ে আসবো, এসে হচ্ছে কভার করে ফেলবো, টেনশনের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আর বাকি যে চ্যাপ্টার বা বাকি যে অধ্যায়গুলো পড়াচ্ছি, পৌরনীতি, তারপরে হচ্ছে ভূগোল, অর্থনীতি তো মনে হয় তোমাদের কারো নাই, নাকি আছে অর্থনীতি? তার নাই। আচ্ছা, স্যার আমার আছে। তোমার অর্থনীতি আছে না? জি স্যার। আচ্ছা, অর্থনীতি ক্লাস হচ্ছে তোমাদের নাকি হয় নাই? স্যার ক্লাস হচ্ছেই না অর্থনীতি। আচ্ছা, হবে হয়তো শীঘ্রই অর্থনীতি ক্লাস হলে সেই ক্লাসগুলো আমি নিবো আর কি, হ্যাঁ? আচ্ছা, এখন যেগুলা হচ্ছে সেগুলো তো ঠিকঠাক মতো বুঝতে পারছো, বিশেষ করে পৌরনীতি এবং হচ্ছে তোমাদের কি পড়াচ্ছে আরেকটা, ভূগোলটা আমি পড়াচ্ছি।
তো যে ভূগোল ইতিহাস এই দুইটা বুঝতে পারতেছি। ভূগোল, ইতিহাস এবং পৌরনীতি, এই তিনটা বই হচ্ছে তোমাদেরকে আমি পড়াচ্ছি এখন পর্যন্ত। সবগুলা বুঝতে পারতেছো তো? আর হচ্ছে আমি যেইভাবে পড়াচ্ছি সেইভাবে পড়ানো ঠিক আছে, নাকি তোমাদের কোনো সাজেশন আছে যে স্যার ওইভাবে পড়াইলে আরো ভালো হবে? যেমন তোমরা ওইদিন বলছিলা যে স্লাইড থেকে বইয়ে পড়াইলে ভালো হইতো। আমি বইয়ে পড়াইলে একটু বেশি সময় লাগে, তারপরও ট্রাই করতেছি, কারণ মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ভালো বোঝো আর কি। ঠিক আছে, বই থেকে তোমরা ভালো করে কাজ করতে হবে। আর কোনো সাজেশন আছে কিনা যে স্যার ওইভাবে পড়াইলে ভালো হয়, এরকম কিছু আছে স্যার বলো তো? স্যার স্যার অধ্যায় শেষ করে আমি এই গাইড থেকে কিছু প্র্যাকটিস করেন তো সৃজনশীল আরো ভালো হতো। গাইড থেকে? জি গাইড থেকে তোমরা পড়ে নিও। আমরা যেটা করি, ওই যে দেখলা না, ওই যে নাফিজা একটা ছবি, তোমরা তো দেখো নাই ছবিটা মনে হয়, ও একটা ছবি দিছিল ওখানে, যে হচ্ছে একটা গাইড বইয়ের ছবি দিছিল। ওখানে হচ্ছে দেখা গেল যে বাংলায় হচ্ছে যে কি হয়েছিল, যে ইলিয়াস শাহ, গিয়াসুদ্দিন ইলিয়াস শাহ যে তোমার হচ্ছে নৌবাহিনী প্রথা চালনা করছিলেন, সেটা কেন করছিলেন। তো ও হচ্ছে বইয়ের রেফারেন্স দিলে, একটা গাইড বইয়ের reference, সেখানে কি বলছে যে নিরাপত্তার কথা চিন্তা করে। অথচ মেইন বইতে কি ছিল, তোমার নদীমাতৃক দেশ হওয়ার কারণে, বুঝতে পারছো? তো গাইড বইগুলা ভালো, আবার মাঝে মধ্যে কিছু ভুল থাকে। তোমরা যেহেতু এখানে প্রাইভেট পড়তেছো, বা তোমরা হচ্ছে আলাদা একটা এফোর্ট নিয়ে এই জায়গাতে পড়তেছো, তো তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, তোমরা হচ্ছে মূল টপিক গুলা ভালো করে বুঝো, বুঝতে পারছো? প্রথমত হচ্ছে আমাদের পড়াশোনার অন্যতম একটা লক্ষ্য থাকে ভালো একটা রেজাল্ট করা। সেই ভালো রেজাল্টের পাশাপাশি কিন্তু আমাদেরকে এই যে বিশেষ করে ইতিহাস বা যেই টপিক গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স ধারণা রাখতে হয় আর কি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোমার এখন তো আমরা সৃজনশীলে পরীক্ষা দিই, তাই না? তো সৃজনশীলের ক্ষেত্রে অন্য সৃজনশীল তোমার কখনোই হুবহু কমন পড়বে না, অথবা এমসিকিউ দেখবা তোমার হুবহু কমন পড়বে না। কিন্তু তোমার যদি হচ্ছে বইয়ের যে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, তাহলে তুমি কি আনসার করতে পারবে এবং রাইট আনসারও করতে পারবা, বুঝতে পারছো? সেজন্য হচ্ছে তোমরা যেহেতু এখানে পড়াশোনা করছো, ক্লাসের বাইরে এক্সট্রা পড়াশোনা করছো, বা বিশেষ করে এখানে ব্যাচে পড়াশোনা করতেছো, তো তোমাদের উচিত মেইন বইটা ভালো করে পড়া আর কি। আমরাও একটা গাইড বই তোমাদের সাজেশন তোমাদেরকে দিব, সেটা হচ্ছে বিষয়, আমরা তো দিবই অবশ্যই, তো সেটা তোমাদের কমন পড়বে। তো এখনো তো সময় আছে, এই জন্য আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা হচ্ছে মেইন বইটা ভালো করে পড়ো। এটা তোমাদের কাজে দিবে, রেজাল্টের জন্য কাজে দিবে, লাইফ টাইমও কাজে দিবে। ঠিক আছে, বুঝতে পারছো স্যার, তোমার? এই যে আগে যে জি স্যার আগে যে পেপার স্যার শুনছি স্যার, হ্যাঁ আমি তো পড়ছি স্যার, কমন পড়ছে অনেকটাই। কি বলছো, আরেকবার বলো। কিন্তু আগে তো আমরা পিটি পরীক্ষার আগে হুম হুম। আমরা স্যার শুনছি 2000 ওখান থেকে আমাদের কমন পড়ছে অনেকগুলো। আচ্ছা, তোমরা যে সাজেশন থেকে পড়ছো ওইটা কমন সৃজনশীলে কমন, পড়ছে? জি স্যার কমন আচ্ছা, পড়ছে তো। হ্যাঁ কমন পড়লে তো ভালো, আমরাও তোমাদেরকে সাজেশন দিব আর কি। ঠিক আছে, যেটা আছে ওইটা পড়ো, আর আমরা যখন দিব সেটাও পড়বো না আর কি, আমাদের সাজেশন গুলো রেডি হচ্ছে। ঠিক আছে, তো ওটা পড়ো, পরীক্ষায় জি ভালো স্যার। মার্কের সাজেশন গুলা পড়বা। আমি বলছি যে ভালো মার্কের পাশাপাশি তোমার হচ্ছে টপিক সম্পর্কে অ্যাডভান্স ধারণা থাকাটাও তোমার জরুরি, বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। ওখানে হচ্ছে জি হুমায়রা বলছিল স্যার হিস্ট্রিতে এমসিকিউ আমার একটা ভুল হয়েছিল। আচ্ছা, ওইটা কি ভুল হয়েছিল, রাইট আনসারটা পাইছো হুমায়রা? জি স্যার। আচ্ছা, কি প্রশ্ন মনে আছে? এই যে হচ্ছে স্বাধীন বাংলায় সুলতানি আমল কত বছর ধরে ছিল? আপনি ক্লাসে একটু আগে বলছেন এটা। হ্যাঁ, 200 বছর না? 200 বছর, জি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক মতো খাওয়া দাওয়া গুম করিও। আবার সব সময় অতিরিক্ত ফেসবুক বা এগুলা মানে নিজের হেলথের দিকে ভালো রাখিও আর কি। হেলথ ভালো থাকলে সবকিছু ভালো থাকবে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।